আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং এর জন্য আমাদের সাথে স্টুডিওতে যারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন সেই অতিথিদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব কর্নেল আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত এমপি, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত হবেন এবং আমরা সেই অপেক্ষায় না থেকে আলোচনা শুরু করি। যেটি বলছিলাম সমসাময়িক রাজনীতির বিষয়, তার মধ্যে অন্যতম একটা আলোচিত ঘটনা কুষ্টিয়ার দৌলতপুরের অগ্নিসংযোগ এবং একজনকে হত্যার ঘটনা। আব্দুল বাতেন, একটু আপনার কাছ থেকেই শুরু করতে চাই। কুষ্টিয়ার দৌলতপুরের পীরের দরবারে অগ্নিসংযোগ এবং পীরকে হত্যার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারে এই ঘটনাগুলো সবচেয়ে বেশি আলোচিত ছিল এবং সেই সময় খুব একটা ওই অর্থে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটি নিয়ে অনেকের প্রশ্ন আছে। বরং সরকারিভাবে কখনো কখনো সেটি মবকে বলা হচ্ছিল যে না, এটি এক ধরনের বিক্ষোভের বহিঃপ্রকাশ, এটি মব নয়, নেগেটিভ অর্থে নয়। কখনো কখনো পজিটিভটিকেও মানুষ নেগেটিভ অর্থে ব্যবহার করছে। আপনি কি মনে করেন যে সেই সব ঘটনার কারণেই যারা মবের এই ঘটনার সাথে অভিযুক্ত তারা আরও বেশি উৎসাহ পেয়েছে তাদের এই কর্মকাণ্ড ঘটানোর ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাকে। কুষ্টিয়ার যে বিষয়টি, এটা তো দুঃখজনক একটি বিষয়। যে কোনো পরিস্থিতিতেই একটা মানুষের প্রাণ নিয়ে নেওয়ার মতো ঘটনা হওয়া উচিত না। কারণ আপনি যে প্রসঙ্গটি এনেছেন, আমাদের দেশে তো এই সমস্যা আছেই। আমাদের দেশে কোনো ঘটনারই ওইভাবে বিচার হয় না। বিচার যদি হতো পূর্বের ঘটনাগুলোর, এবং এই কুষ্টিয়ায় মনে হয় এই ভদ্রলোককে নিয়ে, যিনি, আমি নামটা মনে হয় কি জাহাঙ্গীর নাকি, হ্যাঁ জাহাঙ্গীর, ওনার মনে হয় আগেরও ভিডিও আছে, এরকম ঘটনা আগেও হয়েছে। তো যাই হোক, এবং কিছুদিন পর পর এইরকম ঘটনা ঘটে। তো এই বিষয়গুলো আলোচনা হয়, অনেক সময় মামলা মোকদ্দমা হয়, কিন্তু বিচার হয় না। যদি বিচার হতো, শুধু মানে এইটা নয় যেটাকে আমরা মব বলি, বা অন্য কথায় পাবলিক নিজেদের হাতে যে বিচার তুলে নেওয়া, এই সংস্কৃতিকে কোনো অবস্থায় উৎসাহিত করা যায় না। তো এটা রোধ করতে গেলে বিচার করতে হবে, প্রশাসনের দায়বদ্ধতা আছে। যদি বিচার সময় মতো হয় বা যথাসময়ে যদি প্রশাসন পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে হয়তো এই ধরনের ঘটনা হয়তো হতো না আর কি। কাজেই এটা শুধু আমরা মব বলে যদি থেমে থাকি, অথবা এটা বিক্ষোভের বহিঃপ্রকাশ, এই কোনো কথাই বলারই সুযোগ নাই। হ্যাঁ, ধর্ম অবমাননা করা, সেটা যে কোনো ধর্ম হতে পারে, এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আবার একজন অপরাধীর প্রসঙ্গে বিচার নিজের হাতে তুলে নেওয়া, এটাও বেআইনি কাজ। কাজেই এই বিষয়গুলো আমরা যে দিক দিয়ে বিবেচনা করি না কেন, এখানে প্রশাসনের একটা ভূমিকা আছে। প্রশাসন হয়তো যথাসময়ে তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, যে কারণে এই ধরনের একটা দুঃখজনক ঘটনার সৃষ্টি হয়েছে এখানে। এর আগে প্রশাসনকে বলা হতো যে তারা ২৪ অভ্যুত্থানের পরে একটা বড় ধকলের মধ্যে, তারা এক ধরনের মানসিক ট্রমার মধ্যে আছে। এখনো কি সেই ট্রমা আছে নাকি? বাস্তবে তো সেরকমই। আপনি ডক্টর কামরুলের যে ঘটনাটা, আমি ওই ঘটনাটা উল্লেখ্য নয়, উল্লেখ্য হচ্ছে ওনার একটা মন্তব্য আছে এখানে। ওনার মতো একজন খ্যাতিমান লোক, উনি ২১শে পদক প্রাপ্ত। সেটিকেও কি মব বলতে চাচ্ছেন? না, আমি মব বলছি না, আমি যে প্রসঙ্গে বলছি, ওনার কথা যদি খেয়াল করে থাকেন আপনি, উনি যখন পুলিশের কাছে অভিযোগ করেছেন, পুলিশ এসছে, দেখছে, ওনার মতো একজন লোক সম্পর্কে পুলিশেরও ধারণা আছে, কিন্তু তারপরও পুলিশ মামলা নিতে পারে নাই। উনি মন্তব্য করছিলেন ওরা ভয় করে পুলিশ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশ এখন কিছু লোককে ভয় করে, এবং পুলিশ পরিপূর্ণরূপে এখনও যে দায়িত্ব পালনের জন্য যে ধরনের মানসিক তাদের স্ট্যাবিলিটি দরকার, সেটা এখনও আছে বলে আমার মনে হয় না। অথবা
তারা হয়তো ভাবছে যে এইভাবে চলতেছে, ভালোই চলতেছে, সেটাও হতে পারে। সেটি কেন? মানে একটা রাজনৈতিক সরকার আসলো, আগামী 5 বছরের জন্য নির্বাচিত হলো, পুলিশ রাজনৈতিক সরকার সময় স্ট্যাবিলিটি আসার মানে রাজনৈতিক সরকার সময় পেয়েছে কয়দিন। আচ্ছা, এবং আপনি যদি বলেন যে রাজনৈতিক সরকার আসাতে কি হয়েছে, তাদের ভয় আরও বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। আমি বাস্তবে যেটা দেখতেছি। কেন? এই যে ভয় পায়, মানে কেন, কাদের ভয় পায়, কেন পায়? তো সেটা তো আমিও ওইটুকুই বলতে পারি, ডক্টর কামরুলের মতো ভয় পায়। আপনিও ভয় পাচ্ছেন? আমি ভয় পাই না, আমি ভয় পেলে মাঠে থাকবো কিভাবে? নাম বলতে ভয় পাচ্ছেন কিনা জনাব হাসনাত কাইম, তো আপনার কাছ থেকে জানতে চাই কুষ্টিয়ার এই ঘটনার এবং আরও একটু তথ্য যেটি আজকে একটি মানবাধিকার সংগঠন দিয়েছে। গত 3 মাসে সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ড, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননা সহ নানা অভিযোগে গণপিটুনি ও মব সহিংসতায় 88টি ঘটনায় 49 জন নিহত ও 80 জন আহত হয়েছে। 3 মাসের মধ্যে যদি এর মধ্যে 2টি সরকার সময় বলা যায়, একটু আপনার মন্তব্য জানতে চাই, কোন দিকে আমরা চলছি? এইটা তো হচ্ছে যে এখন পরিস্থিতি তো আশা করি আমরা যে কোনো না কোনোভাবে এই দিক ওই দিক হয়ে একটা পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বাস্তবে তো যেটা দেখা যায় ক্রমাগত আসলে পরিস্থিতি খারাপের দিকে যায়। এই ভিডিওগুলিকে ব্যবহার করে কিংবা ভিডিওতে অমুকটা বলছে, এটা এখন ধরেন তো প্রায় সবাই জানে যে একটা ভিডিও এডিট করা যায়, যে কোনো একটা অংশ রেখে বাকি অংশ কেটে ফেলা যায় এবং যে কোনো বক্তব্যকে আপনি এমনভাবে সাজানো সম্ভব যাতে তার মূল বক্তব্য থেকে উপস্থাপিত অংশটাকে তার বিরোধী একটা জায়গায় দাঁড় করানো সম্ভব। যে কোনো বাক্যের বেলায় এটা হয়, একটা বাক্যের প্রথম অংশ রাখলেন, শেষ অংশ রাখলেন না, শেষ অংশ রাখলেন, প্রথম অংশ কাট অ্যান্ড পেস্ট করা যায়, যে কোনোভাবে কাট পেস্ট করা যায়। এখন এটা জানার পরে ধরেন আমি যদি কাউকে মনে করি যে আপনার বিরুদ্ধে আমার একটা এরকম পরিস্থিতি তৈরি করতে হবে, আর আমি যদি বুঝি যে এই কাজ করলে, এই অভিযোগ করলে আমার আসলে পার পেয়ে যাওয়ার কিংবা আমার পক্ষে এরকম অনেক মানুষকে পাওয়ার কিংবা প্রশাসনকে আসলে ভাই যেটা বললেন যে ভয় পাওয়ায় দেওয়ার, এই কাজটা করা যদি আসলে এত সহজ হয় যে দিনের বেলায় প্রকাশ্যে একজনের একটা জায়গায় গিয়ে আক্রমণ করলেন, তাকে পিটে প্রায় মৃত্যু নিশ্চিত করলেন এবং তারপরে আসলে যে কোনো সাধারণ নাগরিকের মতো ঘটনাটা চলতে থাকলো, আপনার কোনো সমস্যা হলো না। এই বাস্তবতাটা ছিল বলেই ধরেন মানুষ মনে করছিল যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটা রাজনৈতিক সরকারের কাছে আসতে হবে এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এই জন্য একটা বড় রকমের আগ্রহ ছিল। আমি বলবো না যে যথেষ্ট সময় গেছে, কিন্তু এটা একটা মানে কতগুলো জিনিস দেখা যায় আর কি, যে আপনার বলে না যে মর্নিং শোজ দ্য ডে। তা আপনি কি করতেছেন, কি আপনার আসলে ভাবনা, কোন দিকে আপনি আসলে দেশকে নিয়ে যেতে চাচ্ছেন, এইগুলি তো এর মধ্যে মানুষ বুঝতে পারছে। এবং এই বোঝার ভেতর দিয়ে যেটা হচ্ছে যে তারা আসলে সাহসী হয়েছে। কেবলমাত্র এই ঘটনা ঘটছে এরকম তো না। তার আগে ভাই কামরুল সাহেবের কথা বললেন, তার বাইরেও আসলে ধর্মের এই যে আপনার সমকামিতার অভিযোগ তুলে শাহবাগের মতো জায়গায় আপনি ধরেন পিটাইলো, এবং এইসব ব্যাপারে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কিংবা সরকারের আমরা কি কোনো রকমের কোনো আসলে এরকম ভূমিকা পালন করবে তার কোনো ধরনের লক্ষণ কি আমরা দেখছি? তো মনে হয় না যে আসলে কোনো রকমের কোনো লক্ষণ দেখা গেছে। মানে মামলা নেওয়ার জন্য একটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে লোক গেছে ডক্টর কামরুলের কাছে, তারপরে মামলা নেছে। কোন ঘটনাটি? ওই ডক্টর কামরুলের ঘটনা। ওনার সেটাতে তো মামলা হয়েছে, যখন প্রধানমন্ত্রী এটাতে আসলে ইনভলভ আগের মতো শেখ হাসিনা ইচ্ছা প্রকাশ করলে তারপরে বিচার, তার আগে তো কোনো বিচার হবে না, এরকমই তো অবস্থা ছিল। আমি একটু ছোট করে যদি আপনার কাছে, আপনি মনে করছেন না যে যেহেতু প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিয়েছেন এরপরে বিচার মানে হবে, এরকমটি মনে করছেন ডক্টর কামরুলের ঘটনা? আমি মনে করি না কোনো বিচার হবে। কেন? কি বিচার হবে? মানে মামলা হয়েছে, এরপরে গ্রেফতার মামলা হয়েছে, বিচার হবে কি না ওয়েট করতে হবে। বাট আমি মনে করি না হওয়ার সম্ভাবনাই বেশি। মানে বিচার হবে, সাজা শাস্তি হবে না, বা বিচার আদৌ বিচার পর্যন্ত গড়াবেই কি না
তার আগেই হয়তো হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে। একই কালচার তো ভাই। মানে সেটি কি আপনারা ঢালাওভাবে তাদের উপরে মানে তাদেরকে বিশ্বাস নেবেনই না এরকমটা ধরেই নিয়েছেন কিনা? না, ঢালাও ভাবে না, মানে তো আমরা তো ওই যে ভাই বললেন না যে মানে আস্থায় নেবেন না। মর্নিং শোজ দ্য ডেজ, কাজেই এটা তো ধারণা করা যায় আর কি, হয়তো বা এরকমই, খুব একটা পরিবর্তন হয় নাই তো কালচারের। যে জি, আপনি আপনি বলছিলেন। সরি, মাঝখানে আমি না কথা মানে বলছি। একই, অসুবিধা নেই যেটা মানে আপনি একটা এরকম অবস্থার মধ্যে আপনি এসছেন, আপনি জেনেই আসছেন যে বাংলাদেশে এগুলি হচ্ছিল, মাজার ভাঙ্গা হচ্ছে, মাজারে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আসলে মবের নামে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। আপনাকে আসলে মানুষ দ্রুত নির্বাচিত করেছে এবং আপনার কাছে মানুষ তো একটা আশ্রয়ের আশা নিয়ে আপনাকে আসলে নির্বাচিত করেছে। তখন আপনি নির্বাচিত হওয়ার পরে আসলে কি দেখা যাচ্ছে, আপনি অন্যান্য বিষয়ে যত বেশি আগ্রহী, আপনার মন্ত্রণালয় নিয়ে তো আপনার তেমন কোনো মাথা ব্যথা নাই, আপনি তো আপনার মন্ত্রণালয়ের দায়িত্বে নাই। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তো কোনো ভূমিকা আমি দেখছি না বাংলাদেশে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা অন্যান্য বিষয়ে যেরকম দেখছি, সেইখানে তার যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে তার যে ভূমিকা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এখন যেটা ভাই বলছে যে আপনি ক্ষমতায় আসার কিংবা ক্ষমতায় আসার আগ পর্যন্ত যত মিথ্যা মামলা হয়েছে এগুলো আপনি প্রত্যাহার করছেন, লিস্ট করছেন কিংবা এখনও করতেছেন, তাহলে যারা আসলে এই সমস্ত ঘটনার মধ্যে যুক্ত ছিল, যাদেরকে অন্তর্বর্তী করার সরকার, যাদের সাথে আতাত করার কারণে, যাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে তারা আসলে বিচারের আওতায় আসে নাই, আপনি কি তাদের বিচার করবেন এরকম কোনো মনোভাব আপনি প্রদর্শন করছেন? আপনি তাদের বিচারের জন্য তাদেরকে বিচারের আওতায় আনবেন, সেই জন্য আপনি কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন, এরকম কোনো মেসেজ কি আপনি দিচ্ছেন? জি, একটু সেটি জেনে আসতে চাই। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, এমপি, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য। আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আলোচনা করছিলাম কুষ্টিয়ার দৌলতপুরের যেই ঘটনাটি, সেটি নিয়ে, বিশেষ করে পীরের দরবারে অগ্নিসংযোগ এবং একজনকে হত্যা। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা এর আগে গণধোলাই, গণপিটুনি নাম ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটি মব হিসেবে ছিল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিএনপি আপনাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মব কালচার শেষ, কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পিএসকে ধাওয়া দিয়ে গাড়িতে উঠিয়ে দিতে দেখলাম। গত শুক্রবার শাহবাগে কয়েকজন আড্ডারতদেরকে সমকামী ট্রান্সজেন্ডার নাম দিয়ে তাদের উপর হামলা, এরপরে কুষ্টিয়ার দৌলতপুরের। এগুলোকে কি মব বলবেন নাকি অন্য কিছু? এগুলো আমাদের দেশে ট্রেডিশনাল কিছু কর্মকাণ্ডের একটা অংশ, তবে এবং পাশাপাশি কিছু পরিকল্পিত কিছু কর্মকাণ্ড। বর্তমান এই যে নতুন সরকার, আমি এটাকে শিশু সরকারই বলবো, মাত্র 1.5 মাস বা এটার বয়স, এখনো সরকারের বিভিন্ন স্তরের কাঠামো পরিবর্তন ইত্যাদি বা করার সুযোগ সময় হয়নি। আপনারা জানেন যে 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলা বা বিভিন্ন স্তরের প্রশাসনের বা বিভিন্ন প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, আধা সরকারি প্রতিষ্ঠান বলেন, পুলিশ, র্যাব বা সচিবালয়, সর্বত্র তারা বসে আছে। তো তাদেরকে রাতারাতি পরিবর্তন বা একটা সরকারের সমমনা কাউকে আনার সুযোগ এখনো নাই কেন? সেটা হলো যে কি বিএনপি বা জামাত অথবা নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের লোকজন এখনো সৃষ্টি হয়নি, কারণ ওদেরকে 16 বছর প্রমোশন বলেন, চাকরিতে বলেন, কোথাও রাখে নাই, দেয় নাই ইত্যাদি কারণে এখানে শূন্যস্থান পূরণ করার কোনো সুযোগ নাই। এই সকল কাজে সরকার এখন খুবই ব্যস্ত এবং সরকারকে আমি মনে করি জাতি হিসেবে আমাদের একটু সময় দেওয়া দরকার, কারণ এই জিনিসগুলোকে কাটিয়ে ওঠার জন্য একটা সময় অবশ্যই দরকার। কারণ 1.5 মাসে সব কিছু সম্ভব নয় সারা দেশে। তো এই অবস্থায় কিছু কিছু রাজনৈতিক উদ্দেশ্যে কিছু কিছু মহলে কাজগুলো করছে, পাশাপাশি ওদের স্বভাবসুলভ কর্মকাণ্ডই করছে। আপনারা ইন্টারিয়াম গভর্নমেন্টের 18 মাস ছিল, এই 18 মাসে আপনি দেখেন সেখানে
মব সন্ত্রাস তো প্রচুর হয়েছে, সেটার তুলনায় এখন অনেক কমে আসছে। আপনি যে 2-3টা ঘটনা বললেন, এটার মধ্যে 1-2টা মব সন্ত্রাসের মধ্যে পড়ে, যেমন মাজারেরটা তো অবশ্যই এটা একটা পরিকল্পিত কর্মকাণ্ড করেছে, কারণ মাজার আইডিওলজির বাইরে যারা, তারা এই কাজগুলো করছে। তো মাজার আইডিওলজির বাইরে কারা আমরা জানি। আমাদের এদেশটা সকল ধর্মের, সকল বর্ণের মানুষের জায়গা। আমরা এটা সকল মানে আইডিওলজির মানুষ এই দেশে বসবাস করবে, কিন্তু আমি একটা আইডিওলজির বিশ্বাস করি বলে আরেকটা আইডিওলজিকে এই দেশে থাকতে দেব না, বা ওদেরকে উচ্ছেদ করে দেবো, ওদেরকে কবর থেকে টেনে এনে পুড়িয়ে ফেলবো, এরকম মানসিকতা আমাদের পরিহার করা দরকার। আর এইরকম মানসিকতা পরিহার না করলে এই জাতীয় সমস্যা কিছু হলে এটার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে। কিন্তু সরকারকে তো একটা সার্টেন টাইম আপনাকে সুযোগ দিতে হবে। আমাদের অনেক জ্ঞানী বিদগ্ধ জন, শিক্ষিত জন বা সুশীল সমাজ এখনই মনে যেন রাতারাতি মানে সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তো প্রত্যাশাটা তো ভালো, প্রত্যাশা তো থাকতেই পারে মানুষের, কিন্তু অতি প্রত্যাশা ঠিক না। যে আমাকে যদি দেওয়া হতো, আমরা যারা বলছি, আমি যদি সরকারের দায়িত্ব নিই, উনি নিজে নিজে যদি রিয়েলাইজ করে, তাহলে আমি কি করতে পারবো কিনা এদের মাসের মধ্যে একটা দেশকে পুরো আমূল চেঞ্জ করে ফেলতে পারবো কিনা। মানে কিন্তু গ্রেফতার সেটি কি খুব বেশি আশা করা হয়ে যায় মানে কোন একটি ঘটনার পরে? না, গ্রেপ্তার তো হবেই, তবে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এক ভাই বলল যে হোম মিনিস্ট্রির কোনো কার্যক্রম এখন চোখে পড়ছে না। আসলে এটা চোখে পড়ার মতো পর্যায়ে নাই। কেন নাই? আপনি জানেন যে 5 আগস্টের পরে শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে থানাগুলোতে যেভাবে হামলা হয়েছে, পুলিশের উপরে যেভাবে হামলা হয়েছে, বা পরিস্থিতি যেভাবে অ্যালাউ করছে, দরকার ছিল বা ছিল না সেদিকে আমি গেলাম না, এই অবস্থায় পুলিশের যে মানে কাঠামোটা ভেঙে গেছে, পুলিশের স্টেমিনা ধ্বংস হয়ে গেছে। ওই অবস্থায় যে এই ধরেন কিছু মাসে, 1.5 মাসে যে পুলিশ এখন এই জায়গায় আসছে, সেটাও অনেক, আমি মনে করি অনেক সাকসেস। তো পুলিশকে একটা মানে স্টেমিনা অথবা পুলিশের শক্তি সামর্থ্য অর্জনের সুযোগ দিতে হবে। তো পুলিশের তো এখন সেই ইয়ে নাই। তো সেটা পর্যন্ত আমাদের একটু, পুলিশ যে গ্রেপ্তার করতে পারছে না অনেক জায়গায় বা করছে না, সেখানে কিছু দুর্বলতা আছে। সেই দুর্বলতা কিন্তু আগস্টের পরে শুরু হয়েছে, শেখ হাসিনা পতনের পরে। পুলিশকে আপনি রাতারাতি সক্ষমতার দিকে নিয়ে যেতে পারবেন না। কিন্তু প্রায় 2 বছর হতে চললো, এখনো তাদের সেই মনোবল ফিরে আসেনি। 18 মাস পুলিশকে রেস্কিউ করার মতো কোনো কাজই করা হয়নি। 18 মাস পুলিশকে শক্তিশালী করার জন্য কোনো কাজই হয়নি। পুলিশের দিকে নজরই দেয়নি। একটা কাজ করেছে, পুলিশের পোশাক চেঞ্জ করেছে। 18 মাসে ইউনূস সরকার পুলিশকে সক্ষমতা অর্জনের জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। পুলিশকে সক্ষমতা অর্জনের জন্য যা করছে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় করছে, তারেক রহমানের সরকার করছে। এইটা আমাদেরকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। 1.5 মাসে আমরা সকল সক্ষমতা অর্জন করে ফেলতে পারবো না। 16 বছরের জঞ্জাট আমরা শেষ করতে পারবো না। 16 বছরের জঞ্জাট শেষ করতে হলে একটু আমাদের সুযোগ দিতে হবে, সহযোগিতা করতে হবে সবাই। জি, নিশ্চয়ই আমরা আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। একটু যেতে চাই আব্দুল বাতেন আপনার কাছে আরও একবার। যেটি দেখা গেল এই সরকারের যেই অধিবেশন, প্রথম অধিবেশনে আগের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে প্রায় 100টির মতো এরই মধ্যে পাশ হয়েছে এবং বাকি আরও বেশ কয়েকটি পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। বাতিল হয়েছে কয়েকটি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের যে সিদ্ধান্ত সেটি নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর। তিনি বলছেন যে আরও কার্যকর এবং নতুন করে তার আইন করবে সরকার। তারপরও সরকারকে এই যে সংস্কার বিরোধী বলে মন্তব্য করা কতটা ঠিক হচ্ছে? ধন্যবাদ। সরকারকে সংস্কার বিরোধী বলা হচ্ছে, আমি একটু বলি। বিএনপি কিন্তু অনেক আগে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে তাদের, এবং 31 দফার মধ্যেও কিন্তু সংবিধান সংস্কারের কথা ছিল। তো বিএনপি যদি সত্যিকার অর্থে সংবিধান সংস্কার করতে চাইতেন, তাহলে কিন্তু এই যে সংস্কার সম্পর্কে যেসব কথাবার্তা এসছে, যে সংবিধান সংস্কার হয় না, সংবিধান সংশোধন হয় বা পরিবর্তন হয়, তো এইসব থেকেই কিন্তু সংস্কার বিরোধী কথাগুলো এসছে। যেগুলো অধ্যাদেশ পাশ হয়েছে, এটা যে সংখ্যা দিয়ে বিবেচনা করেন, সংখ্যায় অনেক, কিন্তু এগুলো হচ্ছে খুবই সাধারণ অধ্যাদেশ। ডে টু ডে কাজের জন্য কিছু কিছু অধ্যাদেশ আছে, কিছু ইভেন কোথাও হয়তো শব্দের পরিবর্তন বা বানানের সংশোধন, এই ধরনের অধ্যাদেশও আছে। কিন্তু যে অধ্যাদেশগুলো আমাদের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়, যে আইনগুলো
যে বিষয়গুলো অথবা যে বিষয়গুলোর কারণে অতীতের যে সরকার, যাকে আমরা ফেসিবাদী সরকার বলি, 17 বছর বলি বা 15 বছর ধরে যে দেশে একটা দুঃশাসন কায়েম করেছিল, যে সুযোগে এরকম একজন ফেসিবাদী বা স্বৈরাচারের সৃষ্টি হয়েছিল, এই অধ্যাদেশগুলো হলো তার সঙ্গে সম্পর্কিত। যেমন দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা লাগবে, তারপরে আপনার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে, এরকম। তো এই বিষয়গুলো কিন্তু ছিল এই অধ্যাদেশগুলো ছিল এই বিষয়গুলো সংক্রান্ত। তো এগুলো যদি পাস না হয় তাহলে মানুষ তো আশঙ্কা করতেই পারে যে দেশে সুশাসনের সমস্যা হবে, সুশাসন নাও আসতে পারে। হ্যাঁ, আমাদের আইনমন্ত্রী বলেছেন, সংসদেই বলেছেন তিনি, যে আগামী বাজেট অধিবেশনেই এই বিলগুলো আসবে। এবং সেগুলো কী ফর্মে আসবে সেটা একটা বিষয়। এমন তো হইতে পারে, এখানে আমি একটু বলি, তো আমাদের রাজনৈতিক আলোচনা, এটা 12 তারিখে যখন বর্তমান সরকারি দল ব্রুট মেজরিটি পেল, তারপরেই সম্ভবত এই চিন্তাভাবনাগুলো মাথায় এসছে যে এক্ষেত্রে তো আমরা তাহলে নিজেদের মতো করে কিছু করা সম্ভব। যদি এই ব্রুট মেজরিটি না থাকতো তাহলে কিন্তু সবগুলো এই আমাদের যে জুলাই সনদ বলি বা জুলাই সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ যেভাবে আছে সেভাবেই হয়তো হতো। কাজেই সংস্কার বিরোধী বলার তো অনেক কারণ আছে এবং মানুষ তো বলছে, সেভাবে বলছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে সংবিধান সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসা একটু কঠিন আছে। কিন্তু এই যেগুলো বাতিল হয়েছে সেগুলো নিয়ে তো সংসদীয় কমিটিতে, সংসদের যে বিশেষ কমিটি, সেখানেও আলোচনা হয়েছে, জামাতের প্রতিনিধিরাও সেখানে ছিলেন। সেখানে কি এই প্রতিবাদগুলো জানানো হয়েছে যেগুলো বাইরে কিংবা? হ্যাঁ, এখানে তো কিছু প্রতিবাদ করা আছে। আপনি যদি দেখে থাকেন, আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নাই, যে 98টা সরাসরি পাস হবে, তারপরে 20টা সম্ভবত অধিকতর যাচাই বাছাই পূর্বক অধিকতর শক্তিশালী করে উপস্থাপিত হবে, 4টা সম্ভবত রোহিতকরণের প্রস্তাব ছিল। সরকার তো সেটাই বলছে যে অধিকতর কিন্তু শক্তিশালী করে করবে। এর বাইরে এখনো তো তাই বলছে। জামাতের পক্ষ থেকে সম্ভবত 13টাতে আপত্তি দেওয়া ছিল, সেগুলোও কিন্তু ওই প্রতিবেদনে আছে। জি, আমি সংখ্যাটা কম বেশি হইতে পারে, বাট ছিল। জি, হাসনাত করিম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যেটি এরই মধ্যে আগের অবস্থায় ফিরে গেছে সেই অধ্যাদেশটি বাতিল হওয়ার কারণে, নতুন একটি রহিতকরণ বিল পাস হওয়ার কারণে। সরকার বলছে যে এখানে একটি ব্যালেন্স দরকার শাসনের ক্ষেত্রে, শাসন ব্যবস্থার জন্য বা শাসন ব্যবস্থা পুরোপুরি ঠিকঠাক মতো চালানোর জন্য একটু ব্যালেন্স দরকার আছে কিনা? না, ব্যালেন্স তো নিশ্চয়ই দরকার, এবং এটা ব্যালেন্সের বিরুদ্ধে তো কেউ কথা বলছে না। কিন্তু ওই অধ্যাদেশটি পাস হলে ব্যালেন্স থাকবে না। কথাটা হচ্ছে যে ব্যালেন্স না থাকা নিয়ে। আপনি সমস্ত ক্ষমতা যখন নির্বাহী প্রধানের হাতে থাকে, বিচার বিভাগ যখন তার ইচ্ছায় চলে, আপনার অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যখন তার ইচ্ছা পূরণের হাতিয়ার হয়ে যায়, রাষ্ট্রপতির কাছে যখন আসলে তার প্রধানমন্ত্রীর ইচ্ছা পূরণ ছাড়া আর কোনো কিছু করার থাকে না, এই যে জায়গাটা তৈরি হয়, এইটাই হচ্ছে আসলে স্বৈরতন্ত্রটা। এখানে আমাদের 55 বছরের অভিজ্ঞতা আমরা দেখছি যে এটাই হচ্ছে স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এখন আপনি দেখেন কি করছে এবার, মানে যে আইনগুলিকে এবার রহিত করা হলো, ইন্টেনশন কি? আপনি ধরেন প্রথমে আসেন, আপনার টেলিকমিউনিকেশনের 97 আছে, ওইখানে সারভ্যালেন্সের কথাটা আছে, যে আপনার আমার ফোনটা আসলে কে ট্র্যাক করতে পারবে কখন। 18টা প্রতিষ্ঠান আসলে ফোন ট্র্যাক করে। ওইখানে 97-এ একটা অধ্যাদেশের মধ্যে একটা ব্যাপার দেওয়া হয়েছিল যে এইটা নেওয়ার আগে আপনার আদালতের একটা অনুমোদন কিংবা আসলে নিয়ে তারপরে আদালতের একটা আসলে রিভিউ করার জায়গায় রাখতে হবে। আপনি সার্ভেলেন্স তুলে দিলেন, 97 আপনি মনে করলেন যে এটা করলে চলবে না। তারপরে আপনি কি করলেন, গুম অধ্যাদেশ থেকে আসলে আপনি গুমের ব্যাপার, তাহলে ওই অধ্যাদেশটাকে আপনি আগের জায়গায় নিয়ে গেলেন। তাকে আসলে চেক দিতে পারে আপনি মানবাধিকার কমিশন, আপনি এটাকে আসলে মানবাধিকার কমিশনকে ওই রকম 2009-এর জায়গায় নিয়ে গেলেন। আপনার দুর্নীতি করার জায়গাটা আপনি দুদককে ওই রকম পকেটে ভরে ফেললেন।
বিচার বিভাগকে আপনি আগের জায়গায় নিয়ে গেলেন। এবং এই পুরো জিনিসটা হচ্ছে আসলে একটার সাথে একটা খুবই সম্পর্কিত। এগুলি এরকম না যে আপনি একটাকে আলাদা করে দেখলে মনে হবে যে এটা তো একটা আইন, কিন্তু এর পুরোটা হচ্ছে যে আপনি নাগরিককে এই কিভাবে আপনি ভয়ের মধ্যে রাখবেন, কিভাবে তার নিরাপত্তাকে আসলে আপনি আপনার ইচ্ছাধীন করে ফেলবেন, তাকে কিভাবে যখন তখন যে কোনোভাবে হেনস্থা করবেন, বিচার বিভাগকে কিভাবে আপনার বিরুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছিল আপনিও সেইভাবে অন্যদের ব্যাপারে কিভাবে ব্যবহার করবেন। এইখানকার সংবিধানের সবচেয়ে মজা কি জানেন, যারাই পাওয়ারে যায় এটা তাদের জন্য এত বেশি আরামদায়ক যে সে তখন এটার পক্ষে দাঁড়ায়, আর সেই যদি বিরোধী দলে থাকে তাইলে তখন এটার বিরুদ্ধে দাঁড়ায়। বাংলাদেশের 54-55 বছরের রাজনীতির ইতিহাস যদি দেখেন, 55 বছর ধরে যারা বিরোধী দলে ছিল তারা গণতান্ত্রিক আচরণের কথা বলছে, এবং যারা সরকারে ছিল তারা এরকম ব্যালেন্সের নামে, শাসনের নামে, এই সমৃদ্ধির নামে, উন্নয়নের নামে কোনো না কোনো একটা টাচি ওয়ার্ড তারা বের করছে এবং এটা দিয়ে আসলে মানুষকে দমন করার চেষ্টা করছে। এখন এইবারের ঘটনাটা তো এরকম না। এইবারের আন্দোলনটা ছিলই হচ্ছে যে কেবলমাত্র হাসিনার বদল না, আপনি হাসিনা হয়ে ওঠে যে কাঠামোর কারণে সেই ক্ষমতা কাঠামোটাকে আপনি বদলাবেন। এই ক্ষমতা কাঠামোটা যখন আসলে বদলানোর প্রশ্ন আসছে, আপনি 133টার মধ্যে 120টা পাশ করলেন, আর কিছু যায় আসে না। আমি যে কয়টার কথা বললাম এই কয়টা হচ্ছে আসলে এখানকার মানুষের মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত, তার আসলে ক্ষমতা চর্চার সাথে সম্পর্কিত, কিংবা তার নির্যাতনের হাতিয়ার হিসাবে সরকারের ব্যবহারের সাথে সম্পর্কিত। এই জায়গাটাকে যখন আপনি আটকে দেন এবং যখন আপনি বলেন যে এগুলি আপনি পরবর্তীতে আরও শক্তিশালীভাবে করবেন, ধরেন ফর দ্য আর্গুমেন্টস সেক আমি বললাম যে এগুলি ত্রুটিপূর্ণ, ঠিক আছে, আপনার এগুলি ঠিক করতে হবে। আপাতত এই ত্রুটিপূর্ণটা রাখলে আপনার কি সমস্যা হচ্ছে? আপনি এর চেয়ে আরও ভালো করেন না ভাই, আমি তো না করব না, কিন্তু আপনি ত্রুটিপূর্ণটা বলে আপনি আমাকে 2009 নিয়ে যাচ্ছেন। তাইলে এই 17 বছর যে আপনি আন্দোলন করলেন, আমরা আন্দোলন করলাম, এই 17 বছরের পরে যে আমাদের এই সন্তানরা এই পরিমাণ আনাসের মতো বাচ্চা তার মাকে চিঠি লিখে পালায় গেল এবং তারপরে শহীদ হয়ে গেল, আপনাদের ছেলেমেয়েরা আসলে শহীদ হয়ে, আপনি গুম কমিশন এরকম করলেন, আপনারা আজকে পত্রিকায় আসতেছে ইলিয়াসের ওয়াইফ ওইখানে আপনাদের পক্ষে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। আপনি তুলির মতো মেয়ে যে মায়ের ডাক সবচেয়ে টাচি মুভমেন্ট করছিল, যে আপনাদের মানুষ, আপনাদের সুমনকে আসলে গুম করে নাই করা ফেলা হয়েছে, তার বোন আসলে জীবনের ঝুঁকি নিয়ে যে লড়াই করছে, এবং তাকে আসলে আজকে যদি আমি তুলিকে প্রশ্ন করি যে কি হলো তুলি, আপনারা যে ডাকলেন আর আমরা যে জীবনের ঝুঁকি নিয়ে আপনার পাশে গিয়ে দাঁড়াইলাম বারবার করে, আজকে কি হলো? এই জায়গাগুলি হচ্ছে ধরেন ইন্টেনশনটা আসলে, এই ইমপ্রেশনটা যেটা আমি আপনাকে বলছিলাম যে মর্নিং শোজ দ্য ডে, আপনাকে তো দেখাইতে হবে যে আপনি এটার পক্ষে। ত্রুটি বিচ্যুতি আছে আপনি সামলান, আমরা তো নিশ্চয়ই সহায়তা করতে চাই। জি, অদ্ভুত ভাইয়া আপনার কাছ থেকে জানতে চাই, যেটি নিয়ে আসলে বিরোধী পক্ষের সমালোচনা রয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা বৃদ্ধি, যেমন ওয়াসার মতো প্রতিষ্ঠানগুলো কিংবা স্থানীয় সরকারে তাদেরকে সামান্য ত্রুটি বা কোনো কারণে তাদেরকে বরখাস্ত করা যাবে, সেগুলো সরকার ঠিকই রাখলেন, কিন্তু এই যে দুদক, মানবাধিকার কমিশন সহ এই সব বিষয়গুলো রাখলেন না। এবং যেটি বলছিলেন হাসনাত কালাম যে মর্নিং শোজ দ্য ডে, তার মানে কি সরকার আসলে শুরুতেই এক ধরনের খারাপ নজির স্থাপন করলো? না, এটা খারাপ নজিরের কিছু না। এখানে সরকার আর একটু সময় নিয়ে রিয়েলাইজ করার বা দেখার বিষয় আছে যে জিনিসগুলো আপাতত সরকারের কাছে ক্লামজি এবং জটিল সমাজের জন্য, রাষ্ট্রের জন্য মনে হয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য, সেই জিনিসগুলোকে সরকার এখন অমিট করে যাচ্ছে। এটা যেতেই হচ্ছে। পরবর্তীতে তো আইন করে অন্য কোনো বিকল্প ব্যবস্থা সরকার নেবে। এটা যে অধ্যাদেশ সবগুলোকে মেনেই করতে হবে তা না। 18 মাসে অধ্যাদেশটা ইউনিট সরকারের মতো করেই করা হয়েছে, বা বিভিন্ন কমিশনগুলো ইউনিট সরকারের মতো করে করেছে। ইউনিট সরকার তো ভেবেছিল যে 10, 15, 20 বছর থাকবে, সেই হিসাবে তারা তাদের মতো করেছিল। এখন সেগুলোও সবগুলো তো হুবহু আমরা মানতে পারছি না, করতে পারছি না। আমরা বলতে বিএনপি সরকার হয়তো সবগুলো তার মতো করেই রাষ্ট্র পরিচালনার অংশ হিসাবে সাজিয়ে নেবে। দরকার হলে পরবর্তীতে একটা আইন করে সেগুলোকে পুনঃস্থাপন করা হবে বা পুনঃ প্রতিষ্ঠা করা হবে, এমনটাই সরকার ভাবছে আমার ধারণা।
কিন্তু যেটি বলছিলেন হাসনাত কাইয়ুম, যে সেটি তো চাইলে সংশোধনী এনেও যদি কিছু ত্রুটি থেকেও থাকে অধ্যাদেশগুলোতে সংশোধনী এনেও করা যেত, কিন্তু পুরোপুরি বাতিল করা। যেমন 30 কার্য দিবসের মধ্যে করার কথা, যে সেই আইনগত বাধ্যবাধকতার কারণে এটা করার সুযোগ কম। কেন? অনেকগুলো আছে, অনেক বেশি মানে চিন্তা করে রেডি করার বিষয় আছে, প্রস্তুত করার বিষয় আছে। অধ্যাদেশগুলোকে বিল আকারে সংশোধন বা সংযোজন করে একটু সময়ের ব্যাপার, যেখানে বিরোধী দলের নেতাও অভিযোগ করছে, আমরাও একমত এটার সাথে, যে যেখানে একটা অধ্যাদেশের থেকে বিলে নেওয়ার সময় অন্তত একদিন আগে বা সার্টেন টাইম আগে পেলে আমরা স্টাডি করার সুবিধা হয়। কিন্তু 30 কার্য দিবসের মধ্যে এতগুলো অধ্যাদেশ পাস করতে গিয়ে সম্ভব হয়নি। এগুলাকে প্রিন্ট করা, এটাকে পরিমার্জিত করা, এটাকে সাজানো, এটা করে তো সরকারের দায়িত্বপ্রাপ্ত স্টাফরা তো রীতিমতো ঘুম হারাম ছিল। বিজি প্রেসের স্টাফরা, আমরা যতটুকু জানি যে স্টাফরা দিনে রাতে কাজ করেছে, ঘুমাইতে পারে নাই। মন্ত্রণালয়ের অনেক মন্ত্রণালয়ের স্টাফরা দিনে রাতে কাজ করেছে। তো যার জন্য এই জটিল এবং কঠিন বিষয়গুলো, আইটেমগুলো সরকার রেখে দিয়েছে, যাতে পরে প্রয়োজনে নতুন আইন করে করা যায়। কিন্তু আবার স্থানীয় সরকারে, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকেও সরকারের কর্তৃত্ব বহাল থাকবে, সেই ধরনের বিধানগুলো রেখে দিচ্ছে। তার মানে এই যে যেগুলো আসলে সরকারের পক্ষে যায় সেগুলোকেই তড়িঘড়ি করে পাশ করা হয়েছে। এখানে কি সরকার আসলে কারো পক্ষে না, সরকার হলো রাষ্ট্রের পক্ষে। রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব, রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি সরকার বলতে একটা গণতান্ত্রিক সরকারে বলছি, মানে একটা জনগণের ভোটে নির্বাচিত সরকারের কথা বলছি। আমি কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকারের কথা বলছি না। সরকার রাষ্ট্রের, রাষ্ট্র কাঠামো পরিচালনা করার জন্য সরকার যে জিনিসগুলো তার জন্য কমফোর্টেবল হবে সেটাই তো করতে হবে রাষ্ট্রের উন্নতির জন্য। এখন স্থানীয় সরকার পরিষদে যে জিনিসগুলো সরকার রেখেছে, সেই জিনিসগুলো এই জন্য রেখেছে যে আপনি ধরেন আপনি একটা মেয়র, আপনি একটা চেয়ারম্যান, তা আপনি কি করলেন? আপনার ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা চালালেন। তা আপনাকে কিসের কাঠামোর মধ্যে শাসন করা হবে? আপনাকে শাস্তির বিধান যদি না রাখা হয়, সরকারের হাতে যদি নিয়ন্ত্রণ রাখা না হয়, তাহলে ওটা কিভাবে সেই পার্লামেন্ট মেম্বাররা যদি নির্বাচিত হয়ে তারা যদি নিয়মের বাইরে গিয়ে কাজ করে, তাদের জন্য ব্যবস্থা আছে, তাদের জন্য সরকার ব্যবস্থা নেওয়ার মতো সংসদ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে, বিধান আছে। সংসদ নিতে পারে, স্পিকার নিতে পারে, তারপরে সরকার নিতে পারে। তো স্থানীয় সরকার পরিষদের ধরেন একজন চেয়ারম্যান অপকর্ম করলো, দুর্নীতি করলো, তাকে চেয়ারম্যানের যে সদস্যরা, মেয়রের সদস্যরা তার অনাস্থা দিল, তো অনাস্থাটা কার্যকর করবে কে? কার্যকর করার জন্য তো একটা আইন লাগবে। মনে করেন একজন মেয়র এমন একটা ক্রাইম করলো, যে ক্রাইম করতে করতে সে এলাকায় একটা বিস্ফোরণ ছড়ায় ফেলতেছে, সে অবস্থায় তার ব্যাপারে প্রচুর কমপ্লেন হচ্ছে, লেখালেখি হচ্ছে, নিউজ হচ্ছে, নিউজের সত্যতাও পাওয়া যাচ্ছে, তদন্তেও পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে তো তার লাগাম টেনে ধরার জন্য সরকারের কাছে একটা চাবি থাকতে হবে, একটা শাস্তির ব্যবস্থা থাকতে হবে। সেই জন্যই সরকার এই জিনিসগুলোকে করেছে, এটা রাষ্ট্রের পক্ষেই করেছে সরকার। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। হাসনাত কাইয়ুম, একটু আপনার কাছেই আসতে চাই। স্থানীয় সরকার কমিশন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত হয়েছিল, তাদের সুপারিশের মধ্যে একটি বড় সংস্কারের তারা বলছিল। সেখানে এমনও দাবি ছিল যে স্থানীয় সরকারের আলাদা আলাদা বিভাজন, স্থানীয় সরকারকে আরও বেশি শক্তিশালী করা, তাদের নিজস্ব রাজস্ব আদায়ের, অর্থাৎ পুরো একটি সরকার কাঠামো। কিন্তু সরকার বলছে যে সেখানে একটু নিয়ন্ত্রণ দরকার, না হলে আসলে সেখানে উল্টাপাল্টা হয়ে যাওয়ার সুযোগ থাকছে। একটু আপনার কাছে জানতে চাই আসলে কোন জায়গাতে। প্রথমত স্থানীয় সরকার নিয়ে আমার দুইটা কথা আছে। একটা হচ্ছে যে ধরেন কমিশনের তো ধরেন একটা ব্যাপার অবস্থান আছে, তারা একটা রিপোর্ট করেছিল, আমাদের আগে থেকে একটা ব্যাপার আছে। আপনি জানেন বোধহয় যে বাংলাদেশের স্থানীয় সরকার বলে আসলে বাংলাদেশের সংবিধানে কিছু নাই। ইংরেজিতে লোকাল গভর্নমেন্ট আছে, কিন্তু বাংলা এটা হচ্ছে স্থানীয় শাসন, মানে কেন্দ্রীয় শাসনের একটা এক্সটেনশন। কিন্তু 31 দফা ধরেন কমিশন বাদ দেন, আমাদের বক্তব্য বাদ দেন, সারা দেশের মানুষের বক্তব্য বাদ দেন, ঐক্য কমিশনে ধরেন স্থানীয় সরকার আলোচনায় ছিল না, সেটা অন্য। কিন্তু বিএনপি নিজের যে আসলে রাষ্ট্র মেরামতের যে 31 দফা ছিল, রাষ্ট্র সংস্কারের 31 দফার মধ্যে একটা জায়গায় ছিল স্থানীয় সরকারের ব্যাপার, এবং স্পেসিফিক এটা ছিল যে নির্বাচিত প্রতিনিধিদের কোনোভাবেই আসলে সরকার এখন যে সুবিধাটা নিতে চাচ্ছে, যে অন্তর্বর্তী সরকার যে কারণে নিচ্ছিল, হুবহু ওই জায়গাটার মধ্যে চলে গেছে, যে সরকার যখন তখন যাকে তাকে আসলে তার
জায়গায় প্রশাসক বসায় দিতে পারবে। তো এইটা হচ্ছে একদম ধরেন হাসিনা তন্ত্রের চাইতেও ভয়াবহ, হাসিনার কথাই মনে পড়ে দেয়। তো এখানকার মানুষ তো আসলে হাসিনার কাছে ফেরত যাওয়ার জন্য আসলে এই সরকারের পরিবর্তন কিংবা এই নতুন সরকার বসায় নেই। আর তারা নিজেদের অঙ্গীকার থেকে সরে যাবে এই 2 মাসের মধ্যেই। এইটাও ধরেন অনেকে সমালোচনা করছে যে বিএনপি 90 অঙ্গীকার ভঙ্গ করছে, আবারও অঙ্গীকার ভঙ্গ করবে। এটা হয়তো সমালোচনা চাপ তৈরি করার জন্য বলছে, কিন্তু ভেতরে ভেতরে একটা আশা তো কাজ করছে যে এইবারের এত বড় পরিবর্তন পড়ে এবং বিএনপি নিজের যে এক্সপিরিয়েন্স, মানে অটোক্রেসি থাকলে কি ধরনের ঘটনা ঘটে এবং তার যারা ক্ষমতায় ছিল তাদের কি পরিণতি হয়েছে, তাদের রাজনীতির কি পরিবর্তন হয়েছে, এগুলি তো নতুন শিক্ষা। বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন শিক্ষা এবং এটা ধারণা করা হয়েছিল যে বিএনপি এখান থেকে শিক্ষা নেবে। কিন্তু বিএনপির যেটা আমি আগের আলাপের সাথে মানে যোগ করেন যদি, তাহলে দেখবেন যে তারা যে আইনগুলি বাতিল করলো সেইগুলি ওইগুলি যেগুলি মানুষের চাওয়া ছিল। আবার তারা যে আইনগুলি রাখলো হচ্ছে সেগুলি যেগুলি আসলে মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে। মানে এই অধ্যাদেশ করা হয়েছিল কেন? এই অধ্যাদেশ করা হয়েছিল তখন তো একদম মসজিদের ইমাম থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত সমস্ত স্তরে আওয়ামী লীগ যেভাবে নির্বাচনের নামে এক ধরনের তামাশা করে তাদের সমস্ত লোকদেরকে, দলীয় ক্যাডারদেরকে সমস্ত জায়গায় বসাইছিল, এই জায়গা থেকে তাদেরকে সরানোর জন্য, প্রশাসক বসানোর জন্য, না হয় আপনি বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যে ঢুকতেই পারতেন। তো সেই জায়গাটা আসলে বিএনপি কোনোভাবেই এটা রাখার তার কোনো নৈতিক অধিকার নেই। তার 31 দফা তাকে সাপোর্ট করে না, মানুষের আকাঙ্ক্ষা সাপোর্ট করে না, এবং সংবিধান সংস্কারের যে আকাঙ্ক্ষা এটা কোনোভাবেই সাপোর্ট করে না। এইটা একদম তার অঙ্গীকারের বিপরীতে এসে দাঁড়াইছে। জি, আজকে বিরোধী দলীয় নেতা তিনিও একই ধরনের মন্তব্য করেছেন। 31 দলীয় সংস্কারের 31 দফার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। একটু আপনার কাছ থেকে জানতে চাই আব্দুল বাতেন, বিএনপি তো বলছে যে তারা 31 দফা বাস্তবায়ন করবে, পাশাপাশি জুলাই সনদকেও বাস্তবায়ন করবে। যে দেখুন, ওই যে ভাই কথা প্রসঙ্গে 90-এর প্রসঙ্গ এনেছিলেন, মানুষের সামনে কিন্তু ওই 3 দলের যে রূপরেখা সেই অভিজ্ঞতাটাও কিন্তু আছে। এবং এখানে সবচেয়ে বড় কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকার তো করেছিল সেই সময়, সেটা অনেক কাঠখড় পোড়ায় বাধ্য হয়ে করেছিল আর কি। তো এখানে সবচেয়ে বড় কথা হলো যে বিগত স্বৈরশাসনের আমলে দীর্ঘ সময় ধরে যে শোষণ এবং নিপীড়নের সম্মুখীন দেশবাসী হয়েছিল, সেখান থেকে বের হয়ে আসার জন্য তারা অকাতরে জীবন দিয়েছে, অকাতরে। সংখ্যাগুলো আমরা জানি। তো এবং এর ফলে একটা তীব্র জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল যে এই এত ত্যাগের পরে যাতে ভবিষ্যতে যাতে স্বৈরাচার আসার পথ বন্ধ হয় এবং সুশাসন কায়েম হয়, এটা ছিল মানুষের জন আকাঙ্ক্ষা। এই জন আকাঙ্ক্ষাটা নষ্ট হয়ে গেছে। মানে বর্তমান যে অবস্থায় আছে, হ্যাঁ সরকার যেটা বলছে সেটা যদি করে সেটা তো পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে যে মানুষের মানসিক অবস্থা, মানুষ ধরে নিচ্ছে যে আমাদের চাওয়া পাওয়াটা আপাতত অর্জিত হলো না, এত ত্যাগ এত তিতিক্ষা সেগুলো ব্যর্থ হয়ে গেল। এবং মানুষ তো সাধারণ মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, এগুলো যদি সরকার সামলিয়ে সরকার যদি তাদের আস্থা ফেরত আনতে পারে সেটা দেখতে হবে, সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এটা বিশ্বাস করা একটু ডিফিকাল্ট আর কি হয়ে যাচ্ছে। আব্দুল ওয়াদুদ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, জুলাই শহীদ পরিবার আজকেও তারা প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন জায়গায়, যেটি তারা বলছেন 90-এর উদাহরণ টেনে, 90-এর যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি অনেক কাঠখড় পুড়িয়েছে। মাজদার হোসেন মামলার কথাও বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল 2001 সালের পরে 5 বছরে, সেটিও তারা বাস্তবায়ন করেনি। এখন কেন বিশ্বাস করবে যে আপনারা করবেন ভবিষ্যতে? ব্যাপার হচ্ছে সময় পাল্টিয়েছে, দেশের জাতির দলগুলোর অভিজ্ঞতার মানে ঝুড়ি অনেক বড়, ঝুড়ি অনেক পুরা। আমরা তো সাম্প্রতিককালে শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ, রাষ্ট্রীয় কাঠামোর ব্যবস্থাপনা, তাদের পতন, মানুষের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে মানুষ যে প্রতিবাদী হয়ে উঠছে, এগুলোকে আমার মনে হয় আমরা সবাই আমাদের মানে বিবেচনায় নেব। সেই দিক থেকে সময়ের পরিবর্তনের সাথে সাথে সরকারগুলোরও অনেক পরিবর্তন হবে। আর আমার মনে হয় যে বিএনপি যে কমিটমেন্ট দিচ্ছে বা আমরা যে বা সরকার যে কমিটমেন্ট দিচ্ছে, যে বলছে যে আমরা তো করবই,
তো এটা আমাদেরকে তো বিএনপিকে সেই সময়টা আমার মনে হয় জাতি হিসেবে আমাদের দেওয়া দরকার। 31 দফা তো বিএনপির একটা মানে থেকে জন্ম, 31 দফাটা তো বিএনপি জন্ম দিয়েছে। অতএব এই কমিটমেন্ট থেকে বিএনপি সরার সুযোগ নেই। বিএনপি 31 দফা বাস্তবায়ন করবেই। এটা তো 3 বছর আগে, মানে এই নির্বাচনেরও 3 বছর আগে বা হাসিনা পতনের 3 বছর আগে। কিন্তু যেটি বলছিলেন যে এই যে স্থানীয় সরকারের যে বিধানটি পাশ হলো এটি বিএনপির 31 দফারই বিরোধী। না, 31 দফার পুরো বিরোধী পর্যায়ে না, কিন্তু বিরোধী পর্যায়ে পড়ে না। অনেকে হয়তো বিশ্লেষণ করতে গিয়ে এরকম হয়তো দেখছে, তবে কিছুটা হয়তো মানে এদিক সেদিক হতে পারে। এটা কিন্তু চূড়ান্ত রূপে 31 দফার পরিপন্থী না। এক একজনের বিশ্লেষণটা এক এক ধরনের, বুঝার চিন্তার চেতনার ধারাটা এক এক রকমের। সেই হিসেবে হয়তো কেউ কেউ ভাবতে পারে, বলতে পারে, কিন্তু 31 দফার সাথে সাংঘর্ষিক কিছু হয়নি, একটু একটু এদিক সেদিক হচ্ছে আমি মনে করি। কিন্তু আরেকটি কথা তিনি বলছিলেন, 24-এর আন্দোলনে মানুষের যে চাওয়া ছিল সেই জায়গা থেকে মানুষের একটু হোঁচট খাওয়ার মতো অবস্থা হলো কিনা, যে এই হোঁচট খাওয়ার মতো অবস্থা এবং সময় এখন কোনোটাই হয়নি। আমাদের জাতি হিসেবে আমরা খুব বেশি অস্থির আর কি, আমার মনে হয়। শেখ হাসিনাকে যদি আমরা 16 বছর সময় দিতে পারি, এই সরকারকে কি আপনি 16 মাস সময় দেবেন না? 16 মাস তিনি বলছিলেন মর্নিং শোজ দ্য ডে। না, এটা দিয়ে সবসময় বিচার হবে। মর্নিং শোজ দ্য ডে হলে আপনি দেখেন যে এখানে সরকারে অনেক ভালো ভালো কাজের উদাহরণ আছে। ভোটের কালি এখন আঙ্গুল থেকে শুকায়নি, সরকারের কমিটমেন্ট, ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড চালু হয়ে গেছে। তারপর আসেন যে সরকারের যে কিচ্ছতা সাধনের যে প্রধানমন্ত্রীর যে উদাহরণ, উনি যে জিনিসগুলো করছে, মানে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য করেছেন অথবা ওনার প্রটোকলের জন্য করেছেন, এগুলো তো আমি যদি বলি সূর্য উঠলে বোঝা যায় কেমন হবে, আমি বাংলায় বললাম, সকালে সূর্য দিয়ে বোঝা যাবে দিনটা কেমন যায়। আমাদের প্রধানমন্ত্রীর কার্যক্রম দিয়ে সেটাও এক ধরনের দিন দেখায় আর কি, একই কথা, ইংরেজি শব্দের হ্যাঁ সেটি। তো এখন তাহলে আমি তো মনে করি এটা অনেক পজিটিভ সিগন্যাল। সকালের সূর্যটা সুন্দরী বাংলাদেশের, সেদিকে যাবে। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।